Hello, welcome everyone. Thanks for joining us today in another exciting evening. So, আমরা সহজে this is the T3 talk, tomorrow's tech today. So, আমরা আজকে এই talk-এ we will discuss some very interesting aspects of mobile and wearable tech and how we can leverage the state-of-the-art technologies to build the next generation of both of these kinds of technologies. So I'll just start with a little bit of introduction from my side. আমি ডক্টর নোবেল, আমি এখন সহজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট. I have received my master's and PhD from USA, and last year I came back to Bangladesh. Before that, I worked as a senior software engineer at Microsoft Office, to be specific. And now I am in Shohoz, working as the senior vice president. So today we have Raquibul Hasan. তো উনি আমাদের Samsung R&D Institute group engineering manager. So he has a vast experience in building mobile and wearable tech. So I'll just let him introduce himself. Go ahead, Joel bhai. Thank you, Nobel bhai. So সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। তো আমার নাম রাকিবুল হাসান, আমি কারেন্টলি স্যামসাং এ আছি। আমি হেলথ অ্যাপ্লিকেশন গ্রুপ লিড করছি। সো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি অস্ট্রেলিয়ার মেলবোর্নে, সেখান থেকে পাশ করে ইন্ডাস্ট্রিতে আছি লাস্ট 15 ইয়ার্সের মতো। নোবেল ভাই আমার এক্স মাইক্রোসফট অ্যালুমনাই অ্যান্ড কলিগ, আমরা দুজনেই অ্যালুমনাই এবং কলিগ। সো আমি মাইক্রোসফটে ছিলাম 2008 থেকে 2014 পর্যন্ত। 2014-তে আমি বাংলাদেশে মুভ করি এবং স্যামসাং জয়েন করি। সো গত 6 বছরে আমার সুযোগ হয়েছে আসলে মোবাইল এবং ওয়্যারেবল নিয়ে কিছু প্রজেক্টে কাজ করার। এর আগে মাইক্রোসফট থাকাকালীন সময়ে আমি আসলে ব্যাক এন্ডে মেইনলি কাজ করতাম। তো ব্যাক এন্ডে বলতে আমার দুইটা টিমে কাজ করার সুযোগ হয়েছে। একটা হচ্ছে উইন্ডোজ লাইভ মেসেঞ্জার, তো ওইটার ব্যাক এন্ডে আমরা কাজ করতাম সার্ভার সাইডে। এমএসএন মেসেঞ্জার হয়তো অনেকে ইউজ করে থাকবেন। এরপরে মাইক্রোসফট কমার্স প্ল্যাটফর্মে ছিলাম। সো তখন আসলে এই যে আপনার এই ধরনের অ্যাজিওর বা AWS বা এই ধরনের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলি এত ম্যাচিউর ছিল না, দে জাস্ট স্টার্টেড র্যাম্পিং আপ। আর এখন যে আমাদের যে কুবারনেটিস বা অন্যান্য যে টেকনোলজি চলে আসছে, এই টেকনোলজিগুলো ওই সময় ছিল না আর কি। তো পিওরলি আমরা ব্যাক এন্ডে এইসব জিনিস ম্যানেজ করতাম। তো স্যামসাং আসার পরে কিছুটা ট্র্যাক চেঞ্জ হয়েছে আর কি। এখন মোবাইল অ্যাপ নিয়ে আমরা বেশি কাজ করি, স্পেসিফিক্যালি আমার গ্রুপ হেলথ নিয়ে কাজ করে। থ্যাংক ইউ। সো আই থিঙ্ক আমাদের এখনকার সময়ে মোবাইল অ্যাপ এবং ওয়্যারেবল টেক যেভাবে মানুষের মধ্যে প্রচার পাচ্ছে এবং দ্য ওয়ে দ্য টেকনোলজি ইজ গ্রোয়িং, এটা আর কি আমাদের জন্য ভেরি এক্সাইটিং টাইম। সো টুডে আমরা আর কি উইল ডিসকাস এ ফিউ ওভারঅল ট্রেন্ডস অ্যান্ড ইমার্জিং প্যাটার্নস এই দুই টেকনোলজির ক্ষেত্রে, অ্যান্ড উইল ডিসকাস সাম পেইন পয়েন্টস। যে আমাদের সহজে, অ্যাজ ইউ নো, সহজ হচ্ছে বাংলাদেশে ইজ লাইক এ রাইজিং স্টার্ট আপ। ইটস লিডিং ইন মেনি ডিফারেন্ট এরিয়াস, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, নাও উই হ্যাভ টেলিহেলথ, এবং হচ্ছে আমাদের এটার সাথে সাথে ট্রাক বুকিং অ্যান্ড টিকিটস স্পেসিফিক্যালি। সো আমরা এই সবগুলো বিভিন্ন ধরনের সেবা আমরা আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে দিয়ে থাকি। তো আমাদের এক্ষেত্রে দেখা যায় যে আমরা গত 6 বছর ধরে উই হ্যাভ ডেভেলপড এ ভ্যারাইটি অফ মোবাইল অ্যাপ্লিকেশনস, এবং যেটা আমাদের কাস্টমারদেরকে ইট গিভস দেম এ লট অফ ডোর টু ডোর সার্ভিস অ্যান্ড লট অফ কনভেনিয়েন্স। আমাদের ডেইলি লাইফের যে কাজগুলো আমরা করতে চাই সেটা সহজে করা সম্ভব এখন। তো এটা করতে গিয়ে মানে আজকে দ্য ওয়ে আই ওয়ান্ট টু ডু দ্য টক ইজ দ্যাট আমি I'll set the stage by discussing a little bit of overview of our pains and problems and the issues that we have faced, and then I'll get your pick your brain and get some comments out of you and helpful suggestions আর কি আমাদের জন্য এবং যারা আমাদের টক আজকে অ্যাটেন্ড করছে তাদের জন্য as well. So one thing, I'll tell you a little bit of a short story. তো আমি গত বছরের আগের বছর I bought a new iPhone. সো আমি ফোনটা কেনার পরে অ্যাকচুয়ালি আমি সেট আপ করার তেমন সময় পাইনি আর কি, একটু বিজি ছিলাম প্রথম কয়েকদিন। তো আমি শুধু জাস্ট সিম কার্ডটা দিয়ে আই ওয়াজ ট্রাইং টু ইউজ মাই জাস্ট ফর কলিং পিপল। তো ওই ফোনটা আমার পকেটে থাকতো আমি যখন অফিস যাই আমার বাসা থেকে। তো
তো একদিন আমি 2 দিন 3 দিন ব্যবহার করার পরে একটা মজার ইন্টারেস্টিং ঘটনা ঘটলো আর কি। সেটা হলো এরকম যে সকালবেলা আমি উঠে গাড়িতে উঠছি, ড্রাইভ করে বেরোবো, তো আমার ফোনে আমাকে একটা মেসেজ দিল যে তোমার আজকে অফিসে যেতে তোমার বাসা থেকে এক্স্যাক্টলি 35 মিনিটস লাগবে, কারণ তোমার বাসার এই জায়গাটাতে, এই রোডের সামনে এই জায়গাটাতে একটা ছোট্ট ট্রাফিক ইনসিডেন্ট আছে, একটা ছোট্ট ট্রাফিক জ্যাম আছে। তো দ্য ইন্টারেস্টিং থিং ইজ যে আমার নিজের কাছ থেকে কোনো অ্যাড্রেস, আমার বাসার অ্যাড্রেস, অফিসের অ্যাড্রেস, এটা না বুঝেই, কোনো ইনপুট ছাড়াই আমার বিহেভিয়ার দেখে ফোনের সফটওয়্যারটা ইট ওয়াজ এবল টু ইন্টারপ্রেট এবং ইন্টারপোলেট যে এটা নিশ্চয়ই তার অফিস টাইম, এবং সে প্রতিদিন যেহেতু একই রাউট ধরে যাচ্ছে একই সময়, সো মেবি ইট উইল বি হেল্পফুল ইফ আই গিভ দ্যাট পারসন সাম কাইন্ড অফ সাজেশন। তো that's a very fascinating thing. মানে I don't know about others. I am maybe kind of older than a lot of people. So আমি যখন ছোট ছিলাম তখন আমরা টিভিতে বিভিন্ন টিভি সিরিজ দেখতাম, ওই যে অটোমেটেড কার, হ্যাঁ, কারে ভয়েস কমান্ড বললে, নাইট রাইডার একটা সিরিজ ছিল যে কার ক্যান অ্যান্সার, হ্যাঁ, আবার দেখা যেত যে কম্পিউটার কথা বলতে পারে মানুষের সাথে। সো দোজ ওয়ার কাইন্ড অফ সায়েন্স ফিকশন এট দ্যাট টাইম। কিন্তু এখন আমাদের এই মোবাইল ফোনের মধ্যে যে এআই টেকনোলজি মানুষ ব্যবহার করতে পারে, বা মোবাইল ফোনের যে ক্লাউড কম্পিউটিং এর কারণে মোবাইল ফোন যে ইজ বিকামিং ওয়ান অফ দ্য স্মার্ট হেল্পার, কাইন্ড অফ এ স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ফর পিপল, দ্যাট ইজ রিয়েলি ফ্যাসিনেটিং টু মি। এবং আই থিঙ্ক উই আর জাস্ট সিইং দ্যাট জার্নি স্টার্টিং। সো আপনি এই যে ইমার্জিং ট্রেন্ড এখন যে আছে আমাদের মোবাইল এবং ওয়্যারেবল টেকের, এখানে আপনার একটু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, ডেফিনেটলি। আপনার স্টোরিটা আসলে শুনে আমি চিন্তা করছিলাম যে এরকম এক্সপিরিয়েন্স আমারও হয়েছে আসলে, এবং বলা যায় যে এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের ফিচার্স এখন অনেক মানুষই এক্সপেক্ট করে যে থিংস উইল, মানে প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট যেগুলি আমাদের ফোনের মধ্যে আছে, আইফোনে আপনি যেমন আইফোনে সিরি আছে, উইন্ডোজের জন্য কোর্টানা, হ্যাঁ, তো এরকম এই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট যে আমাদের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের এই ধরনের সাজেশন, এবং দে আর লার্নিং এ লট অফ থিংস অ্যাবাউট আস। সো আমি গত কয়েক বছর ধরে তো যেহেতু এই আপনার মোবাইল নিয়ে কাজ করি, মোবাইল ওয়্যারেবল নিয়ে কাজ করি, সো আমরা আমাদের চোখেও আসলে এই চেঞ্জগুলি বেশ ভিজিবল আর কি, বেশ দ্রুত চেঞ্জগুলোও খুব ফাস্ট হচ্ছে। সো ধরেন যে স্টার্টিং ফ্রম দ্য ফর্ম ফ্যাক্টর অফ দ্য ডিভাইস, এই বছর অনেকগুলি নতুন ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টর চলে আসছে, লাইক স্যামসাং or Motorola, LG, companies like that are releasing foldable phones. মানে আপনি যদি ইনফ্রার কথা চিন্তা করেন, 5G is a big deal, মানে it will totally disrupt the industry, তাই না? তো এটার peak speed হচ্ছে 20 gigabits per second, which is like many times than what we currently get. So এটা আসলে অনেক ধরনের ডিসরাপশন ক্রিয়েট করবে। মানে থিঙ্ক অ্যাবাউট ইট, যে স্পিডে আসলে আমরা কারেন্টলি কাজ করছি, এটা যদি কয়েক গুণ ফাস্টার হয়, 100 টাইমস ফাস্টার হয়, তাহলে মোবাইল অ্যাপের বা মোবাইলের এক্সপেরিয়েন্সটা আরো অনেক ইমপ্রুভড হবে। তারপরে নোবেল ভাই যে জিনিসটা টাচ করলেন, মেশিন লার্নিং, এখন আমরা দেখছি যে রিসেন্ট যে আইফোন 12 এর যে আপনার ইয়েটা হলো, ইভেন্টটা হলো, তো সেখানে দেখলাম যে আপনার ডেডিকেটেড আপনার নিউরাল ইঞ্জিন আছে, তারপরে হচ্ছে কিছু অ্যাডভান্সড ম্যাট্রিক্স ক্যালকুলেশন অনেক ফাস্টার করার জন্য মানে হার্ডওয়্যার লেভেলে অনেক সাপোর্ট আছে। সো এই যে মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলি যেটা আপনি একটা এক্সাম্পল বললেন, এটা এখন মানে পিপল আর টেকিং দিস ফর গ্রান্টেড। মানে ম্যাক্সিমাম অ্যাপই এখন, ম্যাক্সিমাম যে মোস্টলি কমন অ্যাপস যেগুলো আমরা ইউজ করি, লাইক নেটফ্লিক্স অর স্ন্যাপচ্যাট অর ফেসবুক, সবগুলি আসলে মেশিন লার্নিং ক্যাপাবিলিটি এক্সপ্লয়েট করে তাদের এক্সপেরিয়েন্সটা বেটার করার ট্রাই করছে। সো আমি যদি আরো চিন্তা করি যে আর কি ট্রেন্ড আসছে, সো AR VR ইজ এ বিগ ওয়ান ফর মোবাইল। পোকেমন গো, এটা অনেকেই জানে যে এটা millions of people downloaded and really liked the game. So although it was a game, but the concept was very powerful. So আমার রিয়েলিটিটাকে অগমেন্ট করা with virtual elements or virtual things. So AR VR is big, and mobile payments, for example, এখন যে জিনিসটা আমরা দেখছি স্পেশালি
দিস ইয়ার তো এই জিনিসটা আরো বেড়েছে আর কি, কন্ট্যাক্টলেস পেমেন্ট। সো মোবাইল পেমেন্টটা এখানে বিগ প্লেয়ার হচ্ছে অ্যাপল পে, স্যামসাং পে। সো এদেরও অনেক ইউজার বেস অনেক বেড়েছে আর কি। সো আসলে আমাদের যে আগে যে কম্পিউটিং আমরা যেভাবে চিন্তা করতাম নোবেল ভাই, যে আমাদের একটা ল্যাপটপ থাকবে, ল্যাপটপে আমরা কাজ করব, এই জিনিসটা প্যারাডাইমটা শিফট হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে জেনজি যারা ধরেন 10 থেকে 20 বছরের মধ্যে যারা আসলে খুবই স্মার্টফোনের হেভি ইউজার, ওরা আসলে সবকিছু স্মার্টফোনে করে। আমরাও ওইদিকে আস্তে আস্তে যাচ্ছি আর কি। এবং যে ডিভাইসটা আমি সবসময় আমার সঙ্গে নিয়ে আমি ঘুরছি, এটা বেশ পাওয়ারফুল একটা জিনিস। সো এটা আমার কনটেক্সট বুঝতে পারে, আমি কোথায় আছি, কি করতেছি, ইট ক্যান সেন্স দ্যাট। সো ইটস ভেরি পাওয়ারফুল। আরো কয়েকটা ট্রেন্ডের ব্যাপারে বলি, সরি টু মানে এটা একটু লং হয়ে গেল, তারপরও জিনিসগুলো একটু বলি। আমরা দেখছি যে এখন যেহেতু মোর অ্যান্ড মোর ট্রানজাকশন হচ্ছে, পেমেন্ট হচ্ছে, সো সিকিউরিটি ইজ বিকামিং এ মেজর কনসার্ন। সো এখানে ব্লক চেইনের ইউজটাও অনেক, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্লক চেইন নিয়ে অনেকে কাজ করছে আর কি। সো ব্লক চেইন অনেক সময় বললে মানুষ আর কি ক্রিপ্টোকারেন্সির সাথে জিনিসটাকে অ্যাটাচ করে ফেলে। ব্লক চেইন একটা টেকনোলজি যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ইউজ করে অ্যাকচুয়ালি। সো ব্লক চেইন ইউজ করে আমরা অনেক ধরনের ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং বা মনে করেন নন রিভার্সেবল ট্রানজাকশন, এগুলো ইউজ করে অনেক ডোমেইনে এটার ইউজ আছে আর কি। তারপরে হেলথ অ্যান্ড ফিটনেস একটা হিউজ একটা ব্যাপার। মোবাইল এবং ওয়্যারেবল ডিভাইসে এটা একটা, এখানে তো অনেক ধরনের সেন্সর থাকে মোবাইল এবং ওয়্যারেবল ডিভাইসগুলোতে। সো এগুলো দিয়ে মানুষের হেলথ অ্যান্ড ফিটনেস ট্র্যাকিং করা, এটাও অনেক অনেক ধরনের অ্যাডভান্সমেন্ট হয়েছে আর কি। আরেকটা হচ্ছে যে আগে যেটা ছিল, ধরেন আমরা যখন একটা কোম্পানিতে কাজ করি, তো সেখানে তো আসলে আমাদের পার্সোনাল ফোন অ্যালাউড না তাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারে। সো এখন এটা আস্তে আস্তে একটু ব্রেক করছে। সো এখন মানে কাইন্ড অফ ব্রিং ইওর ওন ডিভাইস, এটা অ্যালাউ করছে। সো এখানে আসলে ধরেন অনেক ধরনের কর্পোরেট অ্যাপস বা B2B অ্যাপস এগুলি রান করে। সো আরো বলতে গেলে বলা যায় যে ধরেন এই যে আপনি অ্যাসিস্ট্যান্টের কথা বললেন, সো এই ভয়েস এনেবলড অ্যাসিস্ট্যান্স, তারপরে এবং অ্যাসিস্ট্যান্টদের কি বলা যায় যে এটাকে আরো লোকালাইজ করা, যেমন রিসেন্টলি সবগুলিতেই আরো বেশি ল্যাঙ্গুয়েজ ওরা অ্যাড করছে, সো দ্যাট পিপল ক্যান এনজয় ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। অ্যাট দ্য সেম টোকেন যেটা হচ্ছে নোবেল ভাই, যে অ্যাপ আমি জানি না আপনার ফোনে কয়টা অ্যাপ আছে, কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোনে আনা হলো আমার মনে হয় 80 থেকে 100টা অ্যাপ আছে। কিন্তু আমি হয়তো ম্যাক্সিমাম ইউজ করি হয়তো আপনার 5 থেকে 10টা অ্যাপ, মানে ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজ করি। অন্যগুলো অ্যাপগুলি আমরা আসলে ওরকম হয়তো ইউজ করি না অনেকেই। তো এখানে হচ্ছে এখন আরেকটা ট্রেন্ড চলে আসতেছে, লাইট ওয়েট অ্যাপস। আমি কোন একটা টাস্ক করতে চাই, সো এটা আমাকে ফুল অ্যাপটা আমাকে ডাউনলোড করতে হবে, মেবি ইট ক্যান বি লাইক ওভার 100 মেগস অর সামথিং। কিন্তু এটাকে কিভাবে এই ইউজার এক্সপেরিয়েন্সটাকে আরেকটু কিভাবে বেটার করা যায়, এটা নিয়েও অনেকে ইয়ে করছে। নতুন সেন্সরের ব্যাপারে একটু বলি, যেমন ওয়্যারেবলের সাইডে অনেক ধরনের অ্যাডভান্সমেন্ট হচ্ছে, যেমন ধরেন অ্যাপল ওয়াচ, ওরা তো ধরেন ইসিজি এফডিএ ক্লিয়ারেন্স নিয়ে আমেরিকাতে লঞ্চ করেছে, যে আপনি যদি ঘড়িটা পরে থাকেন অলওয়েজ, যেটা মানুষ নরমালি করে, ঘড়ি পরে থাকে, সো আপনার যদি হার্টের কোনো অ্যাট্রিয়াল ভাইব্রেশন থাকে বা আপনার কোনো ইরেগুলার হার্টবিট পায়, সো এটা নোটিফাই করে ইউজারকে। তো এটা নিয়ে অনেক ধরনের স্টোরি আছে আর কি, মানে দিস থিংস আর মানে লাইফ সেভিং সামটাইমস, যে কারো কোনো ইস্যু আগে থেকে সে জানতো না যে তার হার্টের একটা প্রবলেম আছে, বাট দ্য গ্যাজেট অ্যাকচুয়ালি মানে টোল্ড হিম যে there is something wrong, please go and visit a doctor. সো আমরা এই ফিল্ডে বেশ দেখছি যে ওয়্যারেবলের নতুন নতুন সেন্সর এবং হেলথ অ্যান্ড ফিটনেস এরিয়াতে অনেক ধরনের অ্যাডভান্সমেন্ট হচ্ছে। at the end of the day আর কি, মানে আমাদের যে এই ধরনের সিম্পল ডায়াগনস্টিক্স বা হচ্ছে আপনার একটা স্মার্ট অ্যাসিস্ট্যান্টের যে সাম অফ দোজ টাস্ক, ইট ক্যান বি অটোমেটেড ভেরি ইজিলি। হ্যাঁ, ধরেন ইভেন আমাদের কারেন্ট মেশিন লার্নিং টেকনিকের আগেও মানুষ যেটা করতো 1980s 90s এ কেস বেসড রিজনিং ছিল। সো ওই সিবিআর দিয়ে বহু রকমের অ্যাপ তখন লেখা হতো, যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা ডক্টর। তো ওই জিনিসটার সাথে যখন এই সেন্সর গুলো অ্যাড হচ্ছে,
তখন ইট ইজ বিকামিং ভেরি পাওয়ারফুল আর কি। ইভেন সিম্পল এআই ক্যান হেল্প ইউ ইন ডিফারেন্ট ওয়েজ। তো আপনি একটা ইন্টারেস্টিং কথা বললেন যে লাইট ওয়েট অ্যাপের কথা। সো দিস ইজ ওয়ান অফ দ্য মানে বিগ কোশ্চেন্স ইন মোবাইল ডেভেলপমেন্ট, যে নেটিভ ভার্সেস পিডাব্লিউএ, এই আমরা কোন ডিরেকশনে যাব। তো আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলি যে আমাদের তো সহজের অ্যাপে বিভিন্ন রকম আমাদের অ্যানালিটিক্স এবং ডাটা মাইনিং এর প্রয়োজন হয়। যেমন ধরেন আমাদের যখন ড্রাইভার আছে, তাদেরকে আমরা খুঁজে পেতে চাই তারা কোথায় আছে, বা তাদেরকে কোন রাইডটা অ্যাসাইন করলে তার জন্য সহজ হবে বা যাত্রীর জন্য স্বল্প সময়ে সে পৌঁছাতে পারবে। তো এটার জন্য দেখা যায় যে আমাদের যে কারেন্ট যে লোকেশন ট্র্যাকিং, জিও ফেন্সিং বা জিওগ্রাফিক্যাল পয়েন্ট লোকেশন ম্যাচিং বা হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন, এই সমস্ত কাজগুলো করার জন্য আমাদের নেটিভ অ্যাপটা আমাদের সুইটেবল হয়েছে এর আগে। তো আমরা কিন্তু আনফরচুনেটলি দেখা যায় যে নেটিভ অ্যাপে একটা বড় সমস্যা থাকে, যেটা আমরা যখন ডেভেলপ করে সেটাকে রাইট আর্কিটেকচার দিয়ে তৈরি করে ঠিক মতো টেস্ট করে, মানে ওদের যে অ্যাপ পাবলিকেশন গাইডলাইন আছে সেটা দিয়ে সেটার মাধ্যমে অ্যাপ্রুভ হয়ে মানুষের কাছে পৌঁছানো ইজ এ লং হল। এটা আর কি আমরা এটা বোথ iOS এন্ড অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কম, iOS এর ক্ষেত্রে বেশি। এটা আমরা কয়েকবার ফেস করেছি। তো তখন আমরা যেটা চিন্তা করলাম যে তাহলে আমরা কি পিডাব্লিউ তে যাওয়া যায় কিনা। কিন্তু দেখা গেল যে আমরা পিডাব্লিউ তে মুভ করতে গেলে, মাইগ্রেশন করতে গেলে কয়েকটা মেজর চ্যালেঞ্জ থাকে। একটা হলো যে এই অ্যান্ড্রয়েড খুব কিছুটা সহজ, কিন্তু iOS এর ক্ষেত্রে এটা একটু কঠিন, কারণ যে কিছু কমন জিনিসের অভাব আছে, যেমন জেনারিক পুশ নোটিফিকেশন পাঠানো। হ্যাঁ, এটা iOS এখনো পুরোপুরি সাপোর্ট দেয় না। তারপরে হচ্ছে আরেকটা আছে হচ্ছে যে আপনার যে অ্যাপটা আপনি তৈরি করবেন ওদের কিছু ভেরি স্পেসিফিক গাইডলাইন আছে, ওই গাইডলাইনের মধ্যে যদি না পড়ে তাহলে আপনার অ্যাপ ওরা পাবলিশ করতে দেবে না, পিডাব্লিউ হলে, মানে লাইট ওয়েট অ্যাপ হলে বা ওয়েব ভিউ দিয়ে যদি আপনি তৈরি করেন। সো সেক্ষেত্রে এখানে কিছু চ্যালেঞ্জ আছে। তো আপনার এক্সপেরিয়েন্সে নেটিভ ভার্সেস পিডাব্লিউ এটার উপরে আপনি আমাদের কিছুটা ইয়ে দেন, লাইট শেড করেন। শিওর। তো আমরা হচ্ছে নেটিভ অ্যাপ নিয়ে কাজ করার ব্যাপারটা যখন আসে, আমরা সবাই জানি যে ইফ উই হ্যাভ আনলিমিটেড টাইম অ্যান্ড আনলিমিটেড রিসোর্সেস, লেটস অ্যাজিউম যে উই হ্যাভ দ্যাট, দেন আমার মনে হয় যে নেটিভ উড বি, মোস্ট অফ দ্য পিপল উড অ্যাগ্রি যে নেটিভ যেহেতু সবচেয়ে বেশি পাওয়ারফুল, এবং আপনার যেহেতু নেটিভ এসডিকেটা ইউজ করে, সো ইন টার্মস অফ পারফরমেন্স, ইউজার এক্সপেরিয়েন্স এবং আপনার সব ধরনের সাপোর্টের জন্য এটা সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন হবে, মানে কনসিডারিং উই হ্যাভ আনলিমিটেড টাইম অ্যান্ড আনলিমিটেড রিসোর্সেস। যে পয়েন্টটা আপনি বললেন নোবেল ভাই, যে ধরেন আপনার অ্যাপটা একটা বড় একটা অ্যাপ, ইটস লাইক এ সুপার অ্যাপ, তো এর মধ্যে হয়তো কিছু মিনি অ্যাপ আছে, হয়তো রাইড একটা, হেলথ একটা, অন্য যে জিনিসগুলা আছে সেরকম। তো এখন জিনিসটা হচ্ছে আমরা গত কিছু ধরেন গত 5 to 6 ইয়ার্স, যেটা অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স যেটা দেখলাম, যে এখান থেকে শিফট হয়ে একটা বড় প্রবলেম ছিল নেটিভে, যে আমি যদি মাল্টিপল প্ল্যাটফর্ম টার্গেট করতে চাই তাহলে হচ্ছে আমার অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপটা একবার ডেভেলপ করা লাগে, iOS এর জন্য একবার অ্যাপটা ডেভেলপ করা লাগে। সো এখানে আমার দুইটা টিম রাখতে হয়, এখানে আমার কোড বেসটা ডিফারেন্ট হয়ে যায়, একটা বাগ যদি কিউএ রিপোর্ট করে তাহলে দুই কোড বেসে সেটা ফিক্স করতে হয়। তো এই ধরনের আর কিছু স্টোরের কিছু আপনি ইয়ে বললেন, তো স্টোরের ব্যাপারটা একটু পরে আসবো। তো এরপরে হচ্ছে আপনার যে পরের জেনারেশন যদি আমি চিন্তা করি, যে এরপরে আমরা দেখলাম যে আপনার অ্যাপস লাইক আয়োনিক অর কর্ডোভা, এই ধরনের যে ফ্রেমওয়ার্কগুলি, এরা ওয়েব এপিআই কে এক্সপ্লয়েট করে একটা হাইব্রিড টাইপের একটা টেকনোলজি তারা অফার করছিল আর কি। সো ওয়েব এপিআই বা ওয়েব ভিউ যেটা আমাদের iOS বা অ্যান্ড্রয়েডে, সেটা আসলে একটা ফুল ব্রাউজার না, ওইটা একটা জাস্ট রেন্ডারিং ইঞ্জিন টাইপের। সো এখানে অনেক ধরনের ফিচার আসলে মিসিং থাকে। তো এরপরে আমরা দেখলাম যে মাইক্রোসফট লাইক জ্যামারের নিয়ে কাজ শুরু করলো। তখন তো উইন্ডোজ ফোন ওয়াজ এ থিং, ইটস নো লঙ্গার থিং নাও। সো এখন হচ্ছে অ্যান্ড্রয়েড আর iOS নিয়ে আমরা কথা বলি। সো ওইটার সাপোর্টও হয়তো মাইক্রোসফট আস্তে আস্তে হয়তো ইয়ে করে দিবে। তো এরপরে হচ্ছে 2015-16তে রিঅ্যাক্ট নেটিভের কথা আমরা শুনলাম, যেটা ফেসবুক স্টার্ট করলো, এটাকে আমরা বলছি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট। সো এরপরে দেখলাম 2017 বা 18তে ফ্লাটার আসলো। সো এই যে আমি বলছি যে জেনারেশন, মানে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট স্ট্যাকের একটু হিস্ট্রি আর কি। তারপরে হচ্ছে গুগলই এই যে পিডাব্লিউএ, এটা আসলে মানে হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ। তো এই টার্মটাও আসলে গুগলের কয়েন।
তো ওরাও হচ্ছে এটা নিয়ে অনেক পুশ কারেন্টলি করছে। সো পিডাব্লিউএ ভেরি লাইট ওয়েট, এবং পিডাব্লিউ এর আসলে আর্কিটেকচারটা যদি আমি খুব সিম্পলি যদি চিন্তা করি, যে আমার যদি একটা ওয়েবসাইট থাকে, ধরেন সহজ.com, আমার একটা ওয়েবসাইট আছে। সো এখানে আমি এটাকে মোবাইল কমপ্লায়েন্ট করেছি। সো লোকজন যদি ক্রোম থেকে সহজ.com এ যায়, সে আমি যে সার্ভিসগুলো দেই সে সার্ভিসগুলো পায়। তো এখন প্রবলেম যেটা হয়, যে আমি যদি অফলাইন থাকে, আমার যদি নেটের কানেকশন না থাকে, আমি কিন্তু সেই সাইটটা অ্যাক্সেস করতে পারি না, বা কোনো কিছুই আসলে করতে পারি না এই ওয়েব পেজের থ্রুতে। সো পিডাব্লিউএ হচ্ছে আপনার এই প্রবলেমটাকে সলভ করার জন্য ওরা সার্ভিস ওয়ার্কার নামে একটা কনসেপ্ট নিয়ে আসলো, যে সার্ভিস ওয়ার্কারটা একটা আলাদা প্রসেস, যেটা আসলে ব্রাউজার রান করবে এবং ওয়েব কন্টেন্টগুলি ক্যাশ করবে। এটা একটা ক্যাশের মতো কাজ হ্যাঁ, করবে, লোকাল ক্যাশ। সরি, আমার একটা ফোন আসছে, একটু অফ করে দিই। সো এখানে হচ্ছে আপনার পিডাব্লিউএ বললো যে ঠিক আছে, ডেটা ক্যাশিং নিয়ে আমরা সার্ভিস ওয়ার্কার দিয়ে এটা এইভাবে সলভ করার ট্রাই করব। এখন মজার ব্যাপার হচ্ছে যে আপনার পিডাব্লিউএ হোস্ট করার জন্য আপনার কিন্তু আসলে অ্যাপ স্টোরও দরকার হয় না। আপনি একটা পিডাব্লিউএ যেটা, আপনি যদি একটা ওয়েব পেজে যান, তাহলে একটা অপশন আসে যে অ্যাড টু হোম স্ক্রিন। তো অ্যাড টু হোম স্ক্রিন করলেই ওইটা অ্যাপের মতো আপনি ইউজ করতে পারেন, অ্যাপ স্টোরে দিতে হয় না আসলে। সো এইটা নিয়ে আসলে বোথ গুগল এবং অ্যাপল স্টোরের ওদের বেশ কিছু কনসার্ন আছে। কনসার্নগুলো কিরকম, যে আমরা যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট যদি সেল করি, বা কোনো সাবস্ক্রিপশন সেল করি, যেটা ফিজিক্যাল ডিভাইস না, ডিজিটাল জিনিস, সেটা ওদের স্টোরের পলিসি অনুযায়ী, যে অ্যাপেলের পলিসি অনুযায়ী, যে অ্যাপেল পে বা ইন অ্যাপ পারচেজ ইউজ করতে হবে, তো সেটা দে উইল টেক এ 30% কাট। আর গুগলেরও এরকম বোধহয় 10% কাট বা এই ধরনের কিছু আছে, বাট গুগল ইজ মোর রিল্যাক্সড ইন দ্যাট ওয়ে। সো অ্যাপলের কারেন্ট সাপোর্ট খুবই লিমিটেড পিডাব্লিউ এর জন্য। যেমন ধরেন আপনার ওখানে আপনি বললেন যে পুশ নোটিফিকেশনের সাপোর্ট নাই, অ্যাড টু হোম স্ক্রিন এটা ম্যানুয়ালি করতে হয়। তারপরে মনে করেন আমি যদি কোনো ডেটা ক্যাশ করতে চাই, দ্য লিমিট দে হ্যাভ সেট ইজ 50 মেগাবাইট অনলি। সো এর বেশি যদি আমি কোনো কিছু ইউজ করতে চাই, তো সেটার জন্য আমার ইন্ডেক্স ডিবি বা লোকাল স্টোরেজ এই ধরনের অপশনে যেতে হবে। আর একটা বড় প্রবলেম হয়ে যায় লিমিটিং। ধরেন এটা একটা সাইট আছে আসলে, হোয়াট ওয়েব ক্যান ডু টুডে। হ্যাঁ, তো এখানে গেলে আসলে যে কেউ দেখতে পারবে যে কি কি কারেন্টলি কোন ব্রাউজারে কি সাপোর্টেড। আপনি যদি সাফারির কথা ধরেন, এখানে আসলে ধরেন এসএমএস, কন্ট্যাক্টস, হ্যাঁ, অনেক কিছুই আসলে যেটা আমাদের সহজের মতো একটা অ্যাপের লাগবেই আমরা মনে করি, সেখানে আসলে এই সাপোর্টগুলি এখনো নাই। গুগলে অনেক ধরনের সাপোর্ট আছে, বাট লিমিটেড। সো আপনাদের যে ইউজ কেস যেটা ছিল, ধরেন আপনাদের লোকেশন হয়তো কারেন্টলি সাপোর্টেড, কিন্তু এসএমএস রিড করা বা কন্ট্যাক্টস রিড করা, সো আপনি যখন মুভ করতে চাবেন, আপনার নেটিভ যারা ডেভেলপ করেছে তাদের টিম, তো এরা অনেক রেস্ট্রিক্টেড ফিল করবে আর কি। সো আমাদের যেটা মানে আসলে কোনটা রাইট চয়েস, এটা তো অনেকগুলি ফ্যাক্টর নোবেল ভাই, এটা আসলে একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার না। সো এখানে হচ্ছে যদি আমরা চিন্তা করি যে আমাদের একটা সিম্পল ই কমার্স সাইট বা একটা ব্লগ বা এরকম সিম্পল কিছু, যেখানে আমাদের এই ধরনের ক্যাপাবিলিটি দরকার নাই, ডিভাইসের সাথে ইন্টারঅ্যাক্ট করা, বিএলই এক্সপ্লয়েট করা, বা মনে করেন মেশিন লার্নিং ইউজ করা, অ্যানালিটিক্স ইউজ করা, তো এই ধরনের যদি না থাকে, তাহলে হয়তো পিডাব্লিউ এটা ইটস প্রবাবলি দ্য রাইট ওয়ে টু গো। কারণ এটা আপনার অলরেডি ধরেন জাভাস্ক্রিপ্ট এবং HTML5 জানে এরকম অনেক ওয়েব ডেভেলপার হয়তো আপনার অর্গানাইজেশনে আছে, এবং তারা যে ওয়েব পেজটা তৈরি করেছে, দে ক্যান মেক এ পিডাব্লিউএ ভার্সন অফ দ্যাট। বাট আপনার যদি রিকোয়ারমেন্ট যদি থাকে যে না, আমার এই যে জিনিসগুলো মেনশন করলাম এগুলি এখন আছে বা সামনে আসতে পারে, তাহলে আসলে পিডাব্লিউটা কারেন্টলি কনস্ট্রেন্ট আর কি, এটা আমার কাছে মনে হয়। সো আরেকটা জিনিস এড করি, যেমন ধরেন পিডাব্লিউএ অ্যাপের যে মেজর যে অ্যাপিলটা, যে আমরা অ্যাপ স্টোর যদি আমার না দিতে হয়, তাহলে হচ্ছে আমার ডেপ্লয়মেন্ট সাইকেলটা অনেক কুইক হয়ে যায়। ধরেন আমি আজকে একটা ফিচার ডেভেলপ করতে চাই, ফিচার ডেভেলপ করে আই ক্যান ইমিডিয়েটলি পুশ ইট অ্যান্ড পিপল ক্যান স্টার্ট ইউজিং ইট। সো এটা একটা মেজর একটা মানে অ্যাডভান্টেজ বলা যায়। সো এইটা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ, বাট আপনার সাথে সাথে ডিসঅ্যাডভান্টেজ গুলো মানে কারেন্ট লিমিটেশন গুলিও চিন্তা করতে হবে আর কি। আর হ্যাঁ, বলেন।
So, আমার এক্সপেরিয়েন্স, আমি অলসো আই লুকড ইনটু ফ্লাটার এবং হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ, কিন্তু হুম, যেটা আমার কাছে মনে হলো যে ট্রুলি ক্রস ডিভাইস যে ক্যাপাবিলিটি, হ্যাঁ, হুম, অ্যাপের, সেখানে আমাদের কিছু ওই যে এটাকে বলে লাস্ট মাইল প্রবলেম আর কি, যে আপনি হুম, ইউ ক্যান ডু মেবি হুম, 99% অফ দ্য টাস্ক, হুম, কিন্তু হুম, লাস্ট 1% অফ দ্য টাস্ক ইউ উইল ফাইন্ড দ্যাট ইটস ইম্পসিবল। তো রাইট, সেখানে রাইট, যে আপনার অ্যাকচুয়ালি ক্যাপাবিলিটিটা লিমিট হয়ে যায়। হ্যাঁ, এখানে ফাইনার কিছু পয়েন্ট আছে আর কি। হ্যাঁ, এবং ইট উইল প্রবাবলি টেকস লট অফ টাইম এন্ড মেবি এগ্রিমেন্টস বিটুইন দিস মেজর জায়ান্টস, যে হুম, তারা সাপোর্ট করবে এরকম ক্রস ডিভাইস অ্যাপস এন্ড টেকনোলজিস, হুম, হুম, ট্রুলি সাপোর্ট করবে। কারণ রাইট, দে হ্যাভ দেয়ার ওন এজেন্ডাস, রাইট? দে ডোন্ট ওয়ান্ট আদার পিপল টু কাম ইন টু দেয়ার স্টোর আর কি। রাইট, সো যেমন আপনি যদি চিন্তা করেন যে এক্সবক্স, প্লে স্টেশন, হুম, হুম, অনেক গেমই আছে যেটা আর কি বোথ পাবলিশ হয়, কিন্তু হুম, এটা অ্যাকচুয়ালি তো মানে একটা তো আপনি আরেকটা চালাতে পারবেন না, ইউ হ্যাভ টু হুম, বিল্ড ইট ফর দ্যাট প্ল্যাটফর্ম। সো রাইট, সিমিলার কনসেপ্ট আর কি। একটা হুম, একটা বিগ বিগ থিং আই নোটিসড ইজ দ্যাট, যে ধরেন আমাদের দেশে বা যেসব অ্যাপ মানে চলে আর কি, মোটামুটি ধরেন স্টার্ট আপ কোম্পানিতে বা মিড লেভেল কোম্পানিতে যে হুম, ধরনের অ্যাপ ডেভেলপ হয়, ওখানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হলো টু ডিফাইন ইটস আর্কিটেকচার সো দ্যাট দ্য আর্কিটেকচার অফ দ্যাট অ্যাপ বিকামস এক্সটেন্সিবল এবং হুম, মানে ডিকম্পোজেবল, এবং হচ্ছে যে হুম, ক্লিন আর্কিটেকচার, যে কোয়ালিটি গুলো আমরা চাই একটা রাইট, আর্কিটেকচারে। হুম, তো আমরা যদি নর্মাল রেগুলার সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, যদি ব্যাক এন্ড সার্ভিসেস, ওয়েব সার্ভিসেস বা ধরেন ক্লাউড টেকনোলজি ব্যবহার করি, বা ডেস্কটপের জন্য যদি আমি বানাই, হুম, তখন কি দেখা যায় যে আমাদের ধরেন কিছু ভেরি নাইস ডিজাইন আছে, তাই না? আমাদের হুম, ধরেন বিভিন্ন আর্কিটেকচারের স্টাইল আছে, ওই যে হুম, আপনি আর্কিটেকচারটা ডোমেন ড্রিভেন, ইভেন্ট ড্রিভেন সিস্টেম বানাতে পারেন, হুম, আপনি হুম, সেটাকে লেয়ার্ড আর্কিটেকচার বানাতে পারেন, যেটা অনেক আগে বানানো হতো, বা হচ্ছে হুম, আপনি ধরেন ইয়ে করতে পারেন যে স্পেস বেসড, যে আপনি শুধুমাত্র একটা মেমোরি গ্রিড ব্যবহার করে সেটার উপরে ফাস্ট ট্রানজাকশন করবেন, এরকম একটা আর্কিটেকচার বানাতে পারেন। হুম, হুম, কিন্তু অ্যাপের ক্ষেত্রে এই হুম, আনফরচুনেটলি এরকম ভেরি ওয়েল এস্টাবলিশড প্যাটার্ন ইজ হার্ড টু ফাইন্ড। মোস্ট অফ দ্য অ্যাপস আর রিটেন কাইন্ড অফ ইন এ মনোলিথ ওয়ে। হুম, হ্যাঁ, যে আপনি স্পেসিফিক গাইডেন্স যেটা করলে আপনার ভবিষ্যতে, যেমন ধরেন একটা অ্যাপে অনেক রকম টেকনোলজি থাকে, যে আপনি হুম, ইউজারের অ্যাক্টিভিটি মনিটরিং করবেন, আপনি ডিপেন্ডেন্সি ম্যানেজ হুম, করবেন, আপনি অ্যাপের যে ডাটাটা আপনার যে লাইফ সাইকেল ডাটা সেটা ম্যানেজ করবেন, বা মানে মোর ইম্পর্টেন্টলি, ধরেন আমাদের দেশে যেহেতু ইন্টারনেট কানেকশন ড্রপ করে, বা হচ্ছে অ্যাপের মানে ফোনের ইন্টারনেট ব্যান্ডউইথ স্পিড কম থাকে, ব্যান্ডউইথ হুম, কম থাকে, তো সেক্ষেত্রে হয়তো ফেল ওভার, রিট্রাই, এই জিনিসগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করা। তো হুম। এরকম আপনি আর্কিটেকচার লেভেলে আমরা কি ধরনের গাইডেন্স ব্যবহার করতে পারি টু মেক দ্য আর্কিটেকচার রোবাস্ট অ্যান্ড ক্লিন অ্যান্ড ডিকম্পোজেবল? আচ্ছা, হ্যাঁ, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। সো আমি একটু লাস্টের পয়েন্টটা একটু আরেকটু ইয়ে করি। সো বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স, যেমন ধরেন আমরা ওই ইয়ে নিয়ে বললাম যে ওয়েব এবং মানে মোবাইল দুইটা তো দুই জিনিস তো, আহ, কিন্তু এখন এটা গেটিং মোর অ্যান্ড মোর ক্লোজ। সো আমরা যেমন নেটিভ অ্যাপ আবার ধরেন ওয়েব অ্যাপ, তো আমরা আলাদা আলাদা চিন্তা করছি। সো অনেক সময় এটাকে ব্লেন্ড করা যায়, আসলে এটাকে ব্লেন্ড করা যায়। যেমন আমার হয়তো কিছু ফিচার থাকতে পারে যেটা নেটিভে, আবার কিছু ফিচার থাকতে পারে যেটা আপনার ওয়েব বেসড, যেটা আমি হয়তো ওয়েব ভিউতে এটা আমি রেন্ডার করতে পারি। বা রিসেন্টলি অ্যান্ড্রয়েডে হচ্ছে আপনার ট্রাস্টেড ওয়েব অ্যাক্টিভিটি নামে ওরা একটা জিনিস, এটা আপনারা দেখতে পারেন। সো ওইটার মাধ্যমে আপনি যেটা করতে পারেন যে একটা পিডব্লিউএ কে আসলে একটা নেটিভ অ্যাপের মধ্যে লঞ্চ করতে পারেন। সো আমি যদি চিন্তা করি যে সহজের মতো একটা একটা বড় একটা সুপার অ্যাপ যেখানে ছোট ছোট হ্যাঁ, কম্পোনেন্ট থাকবে, সো ইটস নট ইম্পসিবল টু রাইট সার্টেন মডিউলস ইন ইন পিডব্লিউএ। যেমন কারেক্ট, এটা রাইট, হতে পারে যে আপনার যেটা ইভেন্ট, ফর এক্সাম্পল আপনারা হয়তো টিকেটিং বা ইভেন্ট নিয়ে করেন, সো ওখানে আসলে কারেক্ট, হয়তো অনেক সিম্পল, সো ওইটা পিডব্লিউএ হতে পারে বা এই ধরনের কারেক্ট, হতে পারে আর কারেক্ট। কি। সো এই এই পয়েন্টটা আর কি আমি একটু স্ট্রেস করার। আর ডিজাইন প্যাটার্ন, হ্যাঁ, এটা নিয়ে আমাদের যে অবজারভেশন, এটা আসলে প্রথমে ধরেন এমভিসি আমরা জানতাম যে আইওএস অ্যাপ বাই ডিফল্ট, আমি যখন কোনো অ্যাপ স্টার্ট করি, একটা ব্ল্যাঙ্ক অ্যাপ তৈরি করি, সে আমাকে কাইন্ড অফ এনফোর্স করে এমভিসি প্যাটার্ন করার জন্য। তারপরে আমরা দেখা শুরু করলাম যে আমাদের ভিউ কন্ট্রোলার গুলি, যেগুলি আসলে আপনার ইউআইটাকে কন্ট্রোল করবে, সেটা অনেক হিউজ হয়ে যায়। সেখানে মানুষ মানে যত ধরনের কোড আছে, ইভেন ধরেন ডাটাবেস রিলেটেড কোডও ওইখানে আপনার তারা ইয়ে করা শুরু রাইট। করে। সো এরপরে যে এই মেজর যে যারা অ্যাপল বা গুগল বলেন, তাদের কিছু
তাদের কিছু গাইডেন্স আছে আসলে আপনার অ্যাপটা কিরকম হওয়া উচিত, আপনার কি ডিজাইন প্যাটার্ন হওয়া উচিত। সো এখানে আপনার ধরেন গুগলে রিসেন্টলি এমভিভিএম প্যাটার্নটা ওরা ওরা সাজেস্ট করে এমভিভিএম প্যাটার্নটা, কারণ এটা হচ্ছে আপনার আরো আপনার সেপারেশন অফ কনসার্নটা আরো আরো বেটার দেয় এবং কোডটাকে আরো বেশি টেস্টেবল করে। এবং ওখানে যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার হয়তো এখানে আপনাদের লিসেনারদের মধ্যে অনেকে আছে অ্যান্ড্রয়েড ডেভেলপার, সো লাইভ ডেটা বা ধরেন এই যে কোনো সার্ভার এপিআই কল করার জন্য আমরা রেট্রোফিট ইউজ করি বা ডেটাবেজের জন্য আমরা হচ্ছে রুম ডিবি ইউজ করি। সো কিছু ওয়েল নোন প্যাটার্ন স্টার্টেড এমার্জিং। তারপর আরেকটা প্যাটার্ন হচ্ছে আপনার রিঅ্যাক্টিভ প্যাটার্ন, যে আরএক্স যেটা আমরা বলি। সো আরএক্স এর কিছু এক্সটেনশন চলে আসছে, আরএক্স জাভা স্পেশালি, আরএক্স জাভা। হ্যাঁ, সো আমাদের আমরা রিসেন্টলি এই যে প্যাটার্নটা আরএক্স, এটা উই ইউজ দ্যাট ইন ওয়ান অফ দ্য প্রজেক্টস, এন্ড আলটিমেটলি এটার এই ডিজাইন প্যাটার্নটা নিয়ে আমাদের বেশ কিছু আমরা মনে করলাম যে এটার বেশ কিছু ভালো দিক আছে এবং কোডটাও আসলে লেখা এক পর্যায়ে খুব ইজিয়ার হয়ে যায় আর কি। আপনার আরএক্স জাভার আপনি একটা ইউজ কেস আমাদেরকে বলেন। আই নো দিস ইজ বিকামিং ফর আওয়ার লিসেনার্স, দিস ইজ বিকামিং কাইন্ড অফ আ পপুলার থিং ফর পিপল। আচ্ছা, সো ইউজ কেসটা অনেকটা এরকম যে ধরেন আমার ফর এক্সাম্পল আমার মোবাইল ডিভাইসটা হচ্ছে আমার একটা যে কোনো একটা ওয়্যারেবলের ডিভাইসের সাথে কানেক্টেড। সো মোবাইল ডিভাইসটা বিএলএ থ্রুতে কোনো ডেটা এক্সচেঞ্জ করে। সো ইউজারের যদি কোনো ধরেন হার্ট রেট তার স্পাইক করলো হঠাৎ, তো আমরা চাই যে একটা হার্ট রেট স্পাইক করলে তার একটা নোটিফিকেশন দিতে হবে। সো দিস ইজ কাইন্ড অফ এ রিঅ্যাক্টিভ থিং, রাইট? যে আমার কোনো একটা ইভেন্ট হলে উই নিড টু রিঅ্যাক্ট টু দ্যাট। সো এই যে পুরো ফ্লো, যে আপনার আমি হার্ট রেট মনিটর করছি কন্টিনিউয়াসলি, সো ইফ আই ডিটেক্ট এনি অ্যাবনর্মালিটি আই শুড নোটিফাই দ্য ইউজার। সো এটা একটা রিঅ্যাক্টিভ ফ্লো, মানে এটা রিঅ্যাক্টিভ ফ্লোতে খুব ভালো কাজ করানো যায় মানে আমাদের এক্সপেরিয়েন্সে। সো এখানে আরো আছে, আরো ধরেন আপনাদের সহজে আমি যখন বলা যায় যে ধরেন আমি একটা ফুড সার্চ করতেছি, হ্যাঁ, ধরেন আমি as I type it will suggest me things, right? যে আমি ধরেন বিরিয়ানি টাইপ করার সময় বিআই লিখলে it starts recommending things. হ্যাঁ, সো এখানে ধরেন আমরা আরএক্স এর এই টাইপের ফিচারের জন্য আমরা আরএক্স একটা ফিচার আছে থ্রটলিং মেকানিজম, তো এটাকে আমরা প্রতিবার সার্ভারে হিট না করে উই ক্যান থ্রটল থিংস। তারপরে আরো এক্সাম্পল হচ্ছে ধরেন আইওটি ডিভাইসের সাথে আমি কানেক্টেড, আমার কন্টিনিউয়াসলি কোনো সেন্সর থেকে বা কোনো জায়গা থেকে আমার টেম্পারেচার রিডিং আসছে। সো আমি আসলে ধরেন প্রতি বলা যায় 50 মিলি সেকেন্ডে আমি রিডিং পাচ্ছি, কিন্তু আমি ধরেন হয়তো কাজ করতে চাই এক্স অ্যামাউন্ট অফ টাইম পর পর। সো এখানেও ওদের কিছু বিল্ট ইন মেকানিজম থাকে। সো আরেকটা পার্ট যেটা আমি বলবো যে আমি পার্সোনালি ফাংশনাল প্রোগ্রামিংটা আমার কাছে এই স্টাইলটাই আমার কাছে ভালো লাগে আর কি। ফাংশন পয়েন্ট মানে আগে আমরা সিতে ফাংশন পয়েন্টার বলতাম, ইউ ক্যান পাস ফাংশন, আমি লিস্টে ব্যবহার করছি কিছুদিন। হ্যাঁ, তো আমরা তো ধরেন সুইফট নিয়ে কাজ করি, তারপরে যে কটলিন যে আসছে বা আসছে, তো সবগুলাই আসলে ফাংশনাল, মানে ফাংশন অ্যাজ ইজ देयर ফার্স্ট ক্লাস সিটিজেন আর কি, এবং ইমিউটেবিলিটি। সো ফাংশনাল প্রোগ্রামিং এবং আপনার আরএক্স ইউজ করা, এই দুইটার কম্বিনেশনটা আমার কাছে একটা ভালো ডিজাইন প্যাটার্নের মতো মনে হয়। সো আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ধরেন আরএক্সটা অনেক সময় অনেকের প্রথম দিকে আপনার একটু বুঝতে সমস্যা হয়, র্যাম্প আপ করতে সমস্যা হয়, যে হোয়াট ইজ এ সিকোয়েন্সে কিভাবে এমিট হবে, কি হবে, মানে এই জিনিসটা একটু টু র্যাপ দ্য হেড অ্যারাউন্ড অল দিস থিংস। আমি বলবো যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছে তাদের এমভিভিএম প্যাটার্নটা একটু দেখা দরকার। ওখানে যে গুগলের যে সাজেশন যে আমার একটা হয়তো আপনার রেপোজিটরি লেয়ার থাকবে, রেপোজিটরি লেয়ার আসলে এটা এনক্যাপসুলেট করবে যে ডেটা কোত্থেকে আসবে, সেটা হতে পারে নেটওয়ার্ক থেকে বা ডাটাবেস থেকে। সো রেপোজিটরি লেয়ার থাকবে, তারপর আমার মডেল থাকবে, তারপর আমার লাইভ ভিউ মডেল গুলো থাকবে। তো এই ধরনের সেপারেশন অফ কনসার্ন এটা খুবই দরকার, কারণ আপনার যখন কোডটা অনেক বড় হয়ে যায়, when you're dealing with thousands of line of code and like lot of people are working on at the same time, তখন এই মডিউলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এবং ইন্ডিভিজুয়াল এই জিনিসগুলোকে টেস্ট করা আর কি। রাইট, মেক সেন্স। আমি যেটা বলছি যে ধরেন আমাদের এই যে আর্কিটেকচারাল প্যাটার্ন এবং প্র্যাকটিস গুলো, এটা আমরা যারা আমাদের স্টুডেন্টরা আছে বা ধরেন যারা ক্যারিয়ার শুরু করছে এখন, মেবি দে আর জাস্ট স্টার্টিং আউট টু লুক ফর এ জব, সেসব ক্ষেত্রে তাদের জন্য শেখার একটা ভালো মাধ্যম কি হতে পারে? যে বেস্ট প্র্যাকটিসেস ইন বিল্ডিং মোবাইল অ্যাপস এন্ড আর্কিটেকচার, নেটিভ
আমি পিডব্লিউ এর ক্ষেত্রে তো ওটা অলরেডি কিছুটা এস্টাবলিশড, তাই না? আপনি ওয়েবের অ্যাঙ্গুলার বা এই ধরনের টেকনোলজি ব্যবহার করে ইউ ক্যান বিল্ড ওয়ান ওয়েবসাইট হুইচ বিকামস অ্যান অ্যাপ। কিন্তু নেটিভ অ্যাপের ক্ষেত্রে শেখার জন্য আমরা কি ধরনের সুযোগ সুবিধার কথা আমরা চিন্তা করতে পারি স্টুডেন্টদের বা নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য? আচ্ছা, আমি আসলে বলবো যে মানে ধরেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার তো আসলে দেখা যায় যে বিভিন্ন সময় প্রজেক্টের কারণে বিভিন্ন জিনিস শিখতে হয়। সো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার কাছে মনে হয় যে আসলে যে ভেন্ডরের যে সাপোর্টটা, মানে ধরেন গুগলের যে ভাস্ট ডকুমেন্টেশন এবং আপনার কি বলা যায় বিভিন্ন কোড ল্যাব বা বিভিন্ন ধরনের জিনিসপত্র, স্ট্যাক ওভারফ্লো ইজ এ ভেরি গুড ইয়ে আর কি প্ল্যাটফর্ম টু লার্ন। সো এটা ধরেন আমরা রেগুলার যখন আমরা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসে তখন আমরা এই জিনিসটা অ্যাজিউম করি যে তারা এইভাবে শিখতে পারবে একটা নতুন প্ল্যাটফর্ম। সাথে তো আপনার ধরেন যে মুখ যেগুলি আমরা বলি এখন, কোর্সেরা, লিঙ্কডইন বা অনেক ধরনের মুখ আছে। এখন যারা একদম ধরেন এখনো স্টুডেন্ট, আমি জানি না তাদের জন্য এই লার্নিং গুলি ইজি নাকি বা ফলো করা ইজি নাকি, এটা আমি ঠিক জানি না। সো আমার মনে হয় সেই ক্ষেত্রে এই যে নিজে কোনো একটা স্মল অ্যাপ ডেভেলপ করা, এই এমভিভিএম প্যাটার্নটা নিয়ে আমি পড়লাম, আমি একটা ছোট্ট একটা অ্যাপ ডেভেলপ করি, আমি একটা টু ডু টাইপের লিস্ট মেনটেন করে এই ধরনের একটা অ্যাপ লিখি এবং এটা মাল্টিপল ওয়েতে আমি ট্রাই করি। একটা আমি এমভিভিএম মডেলে করলাম, আমি একটা আরএক্স দিয়ে করলাম। সো জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য দে ক্যান মানে লার্ন বাই ডুইং থিংস, অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি দেখলো, এরপরে জিনিসটা ইমপ্লিমেন্ট করলো। এটা একটা ওয়ে হতে পারে। নাইস নাইস, that will be very helpful. So মানে আমি রিসেন্টলি দেখছি যে Kotlin's popularity is kind of skyrocketing. Right. মানে lots and lots of people, a few new languages, they are getting this privilege. Kotlin হচ্ছে এখন becoming one of the most popular. তো এটা আমার কাছে মনে হয় যে Kotlin ল্যাঙ্গুয়েজটা is more simplistic, does not have a lot of bells and whistles like Java. ধরেন ওই যে স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট ফর এক্সেপশন হ্যান্ডলিং বা হচ্ছে ওই যে স্ট্রিক্ট টাইপিং, এই ধরনের অনেক কিছু জিনিস কটলিন থেকে তারা সরায় ফেলছে আর কি। সো ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিকাম স্লিম অ্যান্ড লিটল মোর ইজি টু ডিল উইথ। কিন্তু এইটা ছাড়া আপনার কেন মনে হয় যে কটলিন ইজ বিকামিং দ্য লিডার রাইট নাও? I mean, it is kind of growing the fastest, one of the fastest growing language. আচ্ছা, আমি পার্সোনালি কটলিন জানি না নোবেল ভাই, মানে এখনো শেখা শুরু করি নাই আসলে। তবে আমাদের ধরেন যেটা দেখি যে অ্যান্ড্রয়েড ডেভেলপাররা অনেকেই এখন কটলিনে কাজ করতে চায়। সো আমি যতটুকু আমার নলেজের, যতটুকু আমি আমার দেখার সুযোগ হয়েছে, সো একটা বড় জিনিস হচ্ছে কটলিনের ইটস ভেরি কনসাইস এন্ড পাওয়ারফুল। যেমন ধরেন আপনার অনেক বয়লার প্লেট কোড এটা অটো জেনারেট করে ফেলবে। আপনি ধরেন একটা পার্সন ক্লাস লিখতে চান, তো এখানে জাভাতে আপনার সেটার গেট হ্যাশ কোড, টু স্ট্রিং, এই ধরনের মেথডগুলো লিখতে হয় না সব। সো এটাতে কটলিনে জাস্ট একটা লাইন, ক্লাস পার্সন কি কি প্রপার্টি আছে, ইটস ডান, অল দ্য বয়লার প্লেট কোড ইজ ডান। তারপরে হচ্ছে আপনার এই কনসাইসনেসটা আসলে এটা অনেক প্রোগ্রামার লাইক করে আর কি। তারপরে হচ্ছে আপনার যে ফাংশনাল প্রোগ্রামিং এর পার্টটা, এটা মানে আমি পার্সোনালি এটা আমার কাছে একটা ভালো জিনিস মনে হয়। আর গুগলের একটা ডিসিশন তো এটা অবভিয়াসলি ইনফ্লুয়েন্স করে। গুগল তো এখন ওরা কটলিনকে প্রমোট করছে ইনফ্যাক্ট। সো কটলিন ইজ দেয়ার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ফর অ্যাপ ডেভেলপমেন্ট স্টার্টিং ফ্রম 2019 আই থিঙ্ক, এটা ওরা বলেছে। তারপরে মনে করেন যে একটা আপনি জাভাতে বা কোনো অ্যাপে আপনি এটাকে মাল্টি থ্রেডেড করবেন, আপনার থ্রেডের রিকোয়ারমেন্ট আছে। সো আপনি হয়তো একটা ইউআই দেখাচ্ছেন, ব্যাক এন্ডে আপনি ইন দ্য মিন টাইম কোনো লং পেন্ডিং কাজ করতে চান, আইদার লাইক কোনো নেটওয়ার্ক অপারেশন বা কোনো ডিবি অপারেশন। সো এটার জন্য আপনার থ্রেড হ্যান্ডলিং করা এটা আবার একটা পেইনফুল জিনিস ছিল। সো এইটা কটলিনে কোরুটিনস দিয়ে অনেক সিম্পলিফাইড করে দিছে আর কি ওরা। সো আপনি কোরুটিনস যদি ঠিকমতো ইউজ করতে পারেন, ইট ক্যান বি ভেরি পাওয়ারফুল থিং। আর একটা জিনিস হচ্ছে যে ইন্টারঅপারেবিলিটি জাভার সাথে, মানে আপনার এরকম হতেই পারে যে কারো প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ জাভা, কারো কটলিন, সো তারা একসাথে এটা নিয়ে কাজ করবে বা কমন লাইব্রেরি ব্যবহার করতে চায়, এরকম হতে পারে। তারপর আপনি যেটা বললেন যে টাইপ ইনফারেন্স, আমাকে স্ট্রিক্টলি টাইপ করতে হচ্ছে না, বাট এট দ্য সেম টাইম আই এম অলসো গেটিং সাম মানে আমার কোড সেফটি, যেমন ধরেন নালিবিলিটির ইস্যুটা কিন্তু ওরা ভালোই হ্যান্ডেল করছে। ধরেন আপনি একটা বললেন, আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, এরপর ইমিডিয়েটলি আপনি ওটাকে নাল সেট করা ট্রাই করলেন, আপনাকে কিন্তু কম্পাইলার তখনই কটলিনে বলে দিবে যে ইউ ক্যানট সেট ইট টু নাল বিকজ ইউ হ্যাভেন্ট মেড ইট নালেবল।
সো এই Right, টাইপের right, সেফটি নেটগুলি right. এগুলি কটলিনে ভালো আমার যতটুকু আচ্ছা, জানা আর আচ্ছা। কি। নাইস। মানে আপনার এই যে আপনি বললেন না যে আহ, দেখা যায় যে এরকম সিম্পল কোড থাকলে বা হচ্ছে ওই যে বয়লার প্লেট কোড অ্যাভয়েড করলে হুম হুম দেখা যায় সেটা ডেভেলপাররা এটা খুব পছন্দ করে। তো হুম আর কি মানে এটা একটা মজার স্টোরি আছে। আই ওয়াজ ওয়ার্কিং উইথ ওয়ান অফ মাই সিনিয়র ডেভেলপার্স ইন মাইক্রোসফট। তো হুম আমাদের আর কি টিম মিটিং এ অলওয়েজ ডিসকাশন হতো যে কার ইউনিট টেস্ট কভারেজ কত আছে। কারণ হুম হুম হচ্ছে যে নইলে আমাদের কোড চেক ইন করতে দেবে না, যে তোমার তো কোড কভারেজ ঠিক নাই। তো রাইট এরকম আমার সেই সেই ছেলেটা রাশান ছিল। সো ওয়ান হুম ডে হি কেম ইন এন্ড সে বললো যে আমার তো ইউনিট টেস্ট কভারেজ মোর দ্যান 100%। তো হুম আমরা আর কি উই ফার্স্ট লাফড অ্যাট হিম, তাই না, হুম যে এটা তো সম্ভব না, তোমার 100%-এর বেশি হয় কি করে। তো সে রাইট বললো যে অ্যাকচুয়ালি আমার কোডটা সে এক্সএসএলটি এবং এক্সএসডি দিয়ে লিখে ফেলেছে হুম ডট নেটের। সো হুম ওই কোডটা অ্যাকচুয়ালি কোড জেনারেট করে এবং হুম হুম সেই সাথে ইউনিট টেস্টও জেনারেট হয় এবং কিছু আচ্ছা ইউনিট টেস্ট অলরেডি লিখে ফেলছে সে ওই জেনারেটেড কোডের জন্য। তো এখন বললো আচ্ছা যে যেহেতু ওই কোডটা নাই কিন্তু ইউনিট টেস্ট আছে, সো তার মানে আমার কোড কভারেজ মোর দ্যান 100%। সো রাইট দ্যাটস লাইক এ ফানি স্টোরি আই রিমেম্বার আর কি। তো হ্যাঁ one of the things আর কি আমাদের আমরা উই আর ট্রাইং টু ইমপ্রুভ আপন আওয়ারসেলভস ইজ দ্যাট যে ধরেন আমাদের এই যে অ্যাপের বিল্ড করা, হ্যাঁ, সেই বিল্ড করে ধরেন আমাদের তো বিভিন্ন এনভায়রনমেন্ট থাকে, কোনোটা টেস্টের জন্য, কোনোটা হচ্ছে প্রোডাকশনের রেপ্লিকা, বা কোনোটা হুম অ্যাকচুয়াল ফাইনাল প্রোডাকশন। তো আমাদের কিউএ প্রসেস যে কোনো অর্গানাইজেশনে তো বিভিন্ন এরিয়াতে হয় এবং বিভিন্ন হুম সময়ে হয়, ধরেন এক দুই তিনটা প্রজেক্টে মাল্টি প্যারালাল কিউএ গুলো হয়। তো হুম সেক্ষেত্রে আমরা অ্যাপগুলোকে বিল্ড করে কিউএদেরকে বিল্ডটা দেয়া নেটিভের অ্যাপের, সো দ্যাট হুম দে ক্যান ডাউনলোড অ্যান্ড টেস্ট ইট অন দেয়ার মোবাইল। হুম এটা ইট বিকামস এ চ্যালেঞ্জিং পার্ট, কারণ এখানে ম্যানুয়াল অনেকগুলো স্টেপ আছে। হুম সো টু কাইন্ড অফ এলিমিনেট দ্যাট আমরা আর কি সিআইসিডি পাইপলাইন ট্রাই করেছি কয়েকটা। সো আমরা রাইট ফার্স্টে উই ট্রাইড উইথ গ্রেডল বিল্ড, এবং আমাদের যে লাইব্রেরিটা যে সার্ভিসটা আমরা ব্যবহার করলাম ক্লাউডে সেটা হলো সার্কেল সিআই। হুম হুম কিন্তু আনফরচুনেটলি আর কি আমরা দেখলাম যে সার্কেল সিআইতে প্রচুর মানে ইটস দ্য বিল্ড প্রসেস ইটসেলফ উই ওয়ার নট এবল টু গেট এ গুড রেজাল্ট, এটা ওয়ান্স ইন আ ওয়াইল ফেল করে এবং হুম মানে সেটা ডিবাগ করাও আমাদের জন্য ডিফিকাল্ট। হুম তো আপনারা স্যামসাং এ আপনারা যে কাজ করছেন, আপনারা কি বিল্ড প্রসেস অটোমেশন বা সিআইসিডি পাইপলাইনের কাজ কি কোনো প্রোগ্রেস করতে পেরেছেন যে এই অ্যাপের ক্ষেত্রে? হ্যাঁ এটা আমরা আম, আমরা যখন দেখলাম যে আসলে আমাদের প্রোডাক্টগুলি বড় হচ্ছে, এখানে মোর ইঞ্জিনিয়ার্স আর জয়নিং আওয়ার টিম, রাইট, প্রোডাক্টগুলি ধরেন আসলে ডেডিকেটেড কিউএ আছে, সো তখন আসলে একটা সিআইসিডি সিস্টেম লাগেই। তো এটা কারেক্ট, ছাড়া তো আসলে ম্যানেজ করা সম্ভব না। তো কারেন্টলি হচ্ছে আমরা ধরেন যে কুইক বিল্ড, তারপরে জেনকিন্স, হ্যাঁ এগুলো নিয়ে আমরা কাজ করি। তারপরে আমরা ফার্স্ট লাইন কিছু ট্রাই করেছি। এটা আমি জানি হ্যাঁ, না আপনারা আপনারা ট্রাই করেছেন হ্যাঁ, নাকি। এটা আমরা একবার ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম, কারেক্ট। আচ্ছা, সো মানে কারেন্টলি উই আর এবল টু automate the whole pipeline where some code is submitted and the build is done, IP or APK whatever it is, রাইট, এবং যদি the appropriate switches are turned on, it will push it to test flight or Apple Play Store, and then it আচ্ছা, will start নাইস, beta testing, so ও that pipeline আচ্ছা, is আচ্ছা, kind of automated. রাইট, আমার মনে হয় এখানে ম্যানুয়াল স্টেপ কিছু আছে, ওইটা অর্গানাইজেশনাল নিডের কারণে আসলে, কিন্তু আচ্ছা, আচ্ছা, মোটামুটি বেটা টেস্টিং পর্যন্ত দেওয়া পর্যন্ত উই কুড অটোমেট দ্যাট। এটা আচ্ছা, এটা আমরা কারেন্টলি করতে পেরেছি। নাইস। আমরা আর কি লাস্ট উই হ্যাভ আফটার হ্যাভিং সাম ইস্যুস উইথ সার্কেল সিআই, আমরা আর কি অ্যাজুর ডেভঅপস এ আই ডিড সাম পিওসিস উইথ মাই টিম। তো ওখানে আমরা যেটা দেখলাম যে আপনার জাস্ট বাই স্পেসিফাইং দ্য প্রজেক্ট, হ্যাঁ, আপনার হুম ধরেন কোড আছে অ্যাপের একটা টেস্ট কোড, তো সেই কোডের ডিরেক্টরিটা যদি আপনি স্পেসিফাই করতে পারেন ডেভঅপস এ, অ্যাজুর ডেভঅপস, ও হুম অটোমেটিক্যালি আপনার জন্য বিল্ড প্রসেস চুজ করে হুম বিল ড্রপ করে আপনি যেটা বললেন টেস্ট ফ্লাইট, ওই পর্যন্ত স্ক্রিপ্ট সে অটোমেটিক নিজেই তৈরি করে দেয়। আপনি হুম শুধু হয়তো চেঞ্জ করবেন লোকেশন বা অ্যাকাউন্টের নামটাম দিলেন, হুম অথেন্টিকেশন দিলেন, সেটা পুরোপুরি অটোমেটেড বিল্ড করে টেস্ট করে ওটা এই পর্যন্ত পৌঁছায় দেয়। তো আর কি আমরা আওয়ার গোল ইজ টু ফুললি অটোমেট দিস সুন, সো দ্যাট আমাদের এই পুরা ম্যানুয়াল প্রসেসটা উই ক্যান গেট রিড অফ দ্যাট। হুম হুম আচ্ছা, I mean I think that's going to be really helpful আর কি for মানে ফাইনাল স্টেপ আর কি, যাতে the process becomes faster and smoother. So one of the interesting issues that we have to discuss is that currently data তো হচ্ছে gold,
হ্যাঁ, ডাটা people are saying that's the next gold rush. So user interaction data, user funnel research, হ্যাঁ, ইউজারের কনভার্সন রেট, ইউজারের অ্যাক্টিভিটি, কোন ধরেন আপনি একটা বইয়ের রেকমেন্ডেশন দেখছেন একটা অ্যাপে, আপনি কোন বইগুলো দেখলেন, কোনটার উপরে যে আপনি একটু টাইটেল পড়লেন বা হচ্ছে ওইটার হতে ডেসক্রিপশনটা পড়লেন, এই ধরনের ছোটখাটো ইনফরমেশন ইজ রিয়েলি ভ্যালুয়েবল, বিকজ আপনার এই ইনফরমেশনটা যদি ক্যাপচার করা যায় ব্যাকএন্ডে, তখন আপনি মেশিন লার্নিং ব্যবহার করতে পারেন, এআই ব্যবহার করতে পারেন, ইভেন সিম্পল ডাটা মাইনিং ব্যবহার করতে পারেন, করে আপনি খুব চমৎকার অ্যাকশনেবল ইন্টেলিজেন্স বের করতে পারেন, যেটা আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং করা সম্ভব, যে আপনার বিজনেসে আমি এই দিকে ফোকাস করতে চাই। তো এই ক্ষেত্রে আপনার মানে কোন ধরনের লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কে আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন বা রেকমেন্ড করতে পারেন? হ্যাঁ, এটা একটা ভেরি গুড টপিক অ্যাকচুয়ালি নোবেল ভাই। এটা আপনার আমরা ইভেন সার্ভার সাইড কোডিং এও সার্ভার সাইডে আমরা অনেক ধরনের ইনস্ট্রুমেন্টেশন ইউজ করতাম, তাই না? তো এখানেও আমরা ইনস্ট্রুমেন্টেশন আমাদের ইউজ করা তো অবশ্যই এটা একটা বিজনেস নিড। দিস আর আওয়ার ইয়ার্স এন্ড আইজ আর কি। বেসিক্যালি যখন আমার কোডটা প্রোডাকশনে চলে যায়, উই ডোন্ট নো হোয়াটস হ্যাপনিং। এটা কি ক্র্যাশ করছে নাকি এটা মানে খুব স্লো লোড করছে, উই ডোন্ট নো দ্যাট। সো এটার জন্য আমরা যেমন হচ্ছে আপনি দেখতে পারেন এটা নিয়ে আরো। এখন ফায়ারবেজ আমরা যেমন অনেক প্রজেক্টে ইউজ করি, গুগলের সাপোর্ট এটাতে ফায়ারবেজে ওরা মানে বলা যায় যে প্রতি ইটারেশনে কিছু না কিছু অ্যাড করে আর কি। সো আমরা ধরেন ক্র্যাশলাইটিক্স পার্টটা ফায়ারবেজের ওইটা ইউজ করি, তারপরে আমরা কাস্টম ইভেন্টস ইউজ করি, তারপরে হচ্ছে আপনার পারফরমেন্স মেজার করার জন্য ওদের এপিআই আছে। সো এইটা দিয়ে আর কি আপনি মোটামুটি একটা অ্যাগ্রিগেটেড ভিউ পান যে ওকে আমার অ্যাপটার কি অবস্থা, কোথায় কি হচ্ছে, এগুলো আপনারা জানতে পারেন। সো এইটাতে আমরা মোটামুটি এখন পর্যন্ত বলা যায় যে আমরা কোনো মেজর ইস্যু পাই নাই। আর গুগল তো আসলে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এ ওরা বলা যায় যে খুবই টপে আছে আর কি। সো ওরা যে স্কেলে ডেটা হ্যান্ডেল করতে পারে এবং রিয়েল টাইমে ডেটাগুলো দিতে পারে, আমরা আসলে ওইভাবে অন্য কোনোগুলো ট্রাই করিনি টু বি অনেস্ট। সো আমাদের ওরকম অত বেশি রিকোয়ারমেন্টও নাই যে আমাদের এখানে ধরেন একটা বিআই টিম থাকবে বা যে কেউ থাকবে সেটা নিয়ে অ্যানালাইসিস করবে। বাট ফায়ারবেজ থেকে যে ডেটা জেনারেট হয়, ইউ ক্যান বিল্ড কাস্টম রিপোর্টস এন্ড ইউ ক্যান মেক মোর রিপোর্টিং অর ড্যাশবোর্ড কাইন্ড অফ থিং। আর অন্যান্য যে ইয়েগুলা থাকবে, আমার মনে হয় যে এরাও সিমিলার টাইপের আপনাকে দিবে যে কোন ফিচারটা আপনার ইউজাররা বেশি করছে, বা একটা আপনি হয়তো এটা জানতে চান যে এই ফিচারটা হয়তো দুই ভাবে যাওয়া যায়, কোন ওয়েতে ইউজার বেশি এটা ইউজ করছে। সো ইউ ক্যান গেট অল দিস টাইপ অফ ডেটা। হ্যাঁ, এবং আমরা যেটা দেখলাম যে আমরা ক্লেভার ট্যাব, ফায়ারবেজ, তারপরে হচ্ছে ক্র্যাশলেটিক্স প্লাস হচ্ছে ফেসবুক পিক্সেল, এগুলো আমরা চেষ্টা করি আমাদের অ্যাপের মধ্যে ইন্টিগ্রেট করতে, এবং আমরা বেসিক্যালি ইউজারের ইন্টারাকশনটাকে ক্যাপচার করতে। সো এই ইন্টারাকশনটা যখন আমরা ক্যাপচার করতে পারি, তখন আর কি আমাদের দেন উই হ্যাভ দ্যাট লেভারেজ যে উই উইল টেক দিস অ্যান্ড উইল পুট ইট ইন দ্য ব্যাক এন্ড, এবং উই ক্যান অ্যানালাইজ অ্যান্ড দেন ট্রাই টু বিল্ড এ পাইপলাইন, যেখানে আর কি আমরা সমস্ত ডাটাটা সমস্ত অ্যাপ্লিকেশনের চারিদিক থেকে নিয়ে আসতে পারি এক জায়গায় আর কি। সো হবে যে তাহলে এট দ্যাট পয়েন্ট উই আর এবল টু মেক গুড হেল্পফুল predictions or interpolations যে আমাদের বিজনেসের ক্ষেত্রে how can we make better decision to serve our customers বা serve our riders or providers, everybody. So I think we have discussed very pertinent topics, এবং আমাদের I think যারা এটা শুনছে, so everybody they will get some benefits and maybe some guidance in terms of which way to turn to the direction, which direction to go to. তো আমরা আর কি we always encourage questions. So আমাদের যারা ভিউয়ার আছেন, like please go ahead and provide some questions and we'll try to answer all of them. হ্যাঁ, সো এটা আর কি কাইন্ড অফ জুয়েল ভাই হি অ্যান্সার্ড দ্যাট যে আমাদের নেটিভ ভার্সেস পিডব্লিউএ, বাট ইউ ক্যান গিভ এ শর্ট ওয়ান লাইন সামারি। মানে জুয়েল ভাই, it depends, right? It depends, like many things in life, right? right. But short answer যদি দিতে চাই, আপনি যদি আপনার মোবাইল অ্যাপটা, if that's like one of the major things to get your revenue like Shohoz or ride sharing apps, I would definitely choose native, কারণ এখানে আসলে আপনার you are going for a sure shot যে
you have the confidence যে কোনো প্রবলেম আসলে I will be able to solve. বাট আপনি যদি পিডব্লিউএ বা ক্রস প্ল্যাটফর্মে এক্সপেরিয়েন্স না হন, কারণ এগুলি তো ভেরি রিসেন্ট আসলে, ধরেন গত 2-3 বছর ধরে আসছে ফ্লাটার বা ইয়ে, সো এখানে আসলে এক্সপার্টিস না থাকলে এট সাম পয়েন্ট, যেটা নোবেল ভাইও টাচ করছে, যে 10% অফ দ্য প্রবলেমস ক্যান ক্রিয়েট 90% অফ ইউর ওয়ার্কলোড অ্যাকচুয়ালি। সো এই একটা প্রবলেম সলভ করতে গিয়ে ই হয়ে যাবে। বাট ডেফিনেটলি মানে ইফ ইট সুটস ইউর নিড, তাহলে go for PWA, যে very small app e-commerce টাইপের, you can try that. Right, nice, thank you. Next question, go ahead. So এটাও কাইন্ড অফ ডিসকাসড, আপনি বলতে পারেন আর কি। আচ্ছা, প্ল্যাটফর্ম স্পেসিফিক চ্যালেঞ্জেস কোশ্চেনের সেকেন্ড পার্টটা। সো এটা আসলে ব্রাউজার সাপোর্টের উপর ডিপেন্ড করে। যদি ব্রাউজারে সেই সাপোর্টটা না থাকে, তাহলে পিডব্লিউতে আপনি এই কাজটা করতে পারবেন না। যেমন আমরা বললাম যে ক্রোমে হয়তো অনেক ফিচার কাজ করবে, কিন্তু ইয়েতে কাজ করবে না। এখন যদি আপনার কাস্টমার বেস সবাই যদি অ্যান্ড্রয়েড হয়, মেবি ইটস নট এ প্রবলেম ফর ইউ, রাইট? সো আর হার্ডওয়্যার রিলেটেড চেঞ্জেস, আসলে হার্ডওয়্যারের এপিআই গুলো অ্যাবস্ট্রাক্টেড, মানে ওয়েব এপিআই ওইটাকে অ্যাবস্ট্রাক্ট করে। সো ইউ ক্যান নট মানে ডাইরেক্টলি কল এনি মানে লো লেয়ার এপিআই। সো আপনাকে ব্রাউজারের এপিআই গুলি ইউজ করতে হবে। এবং ক্যাশ কিন্তু একটা সমস্যা, রাইট? আমি সেম জিনিসটা যদি ক্রোমে ব্যবহার করি, আবার যদি সাফারিতে সুইচ করে আমি ওপেন করি, তখন ক্যাশ ইজ গন, তখন পিডব্লিউ তে ওই ক্যাশের ডাটাটা তার থাকে না আর কি। রাইট। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে হার্ডওয়্যার, মানে ধরেন অনেক পুরান ফোন যেগুলি হয়তো অনেক ওল্ডার ভার্সন অফ অ্যান্ড্রয়েড রান করে, বা কি বলা যায়, যে অত আপনার ডিভাইস ক্যাপাবিলিটি অত ভালো না, তো আপনার পিডব্লিউ অ্যাপটা হয়তো সেখানেও রান করবে যদি ব্রাউজারে সেই ফিচারগুলি থাকে। সো এইটা একটা হতে পারে যে নেটিভ অ্যাপে আপনার হয়তো এই নেটিভ অ্যাপটা হয়তো কাজ করবে না, কারণ আপনার মিনিমাম এসডিকে এটা মিট করেনি, কিন্তু পিডব্লিউটা হয়তো কাজ করছে আর কি, এরকম হতে পারে। কিন্তু আবার এটার কিন্তু ফ্লিপ সাইডও আছে। ফ্লিপ সাইড হচ্ছে যে আপনার আইওএস আবার পিডব্লিউ সাপোর্ট ছিল না, তাই না? আপনার যদি কারো আইওএস 9 থাকে, 10 থাকে, দেখা যাবে আপনার অ্যাপ কাজ করছে না পিডব্লিউ তে। রাইট রাইট রাইট, হ্যাঁ, মানে সার্ভিস ওয়ার্কারই ক্রিয়েট হচ্ছে না, এরকম হতে পারে। রাইট, ইটস এ নাইস কোশ্চেন, আই উইল লেট ইউ অ্যানসার ইট আর কি। আচ্ছা, ওকে। সো কোশ্চেনটা হচ্ছে যে আমরা কোনো সিঙ্গেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি কিনা মোবাইল এন্ড ওয়্যারেবল টেকের জন্য। এই কোশ্চেনটা আসলে যদি আমি স্পেসিফিক্যালি চিন্তা করি যে গুগলের জন্য, সো গুগল হ্যাজ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম অ্যান্ড ফর মোবাইল, and also it has Wear OS currently for smartwatch. So এখানে আপনি সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আসলে অ্যাপ লিখতে পারবেন, কটলিন বা জাভা ইউজ করে আপনি লিখতে পারবেন। আবার যদি অ্যাপেলের কথা চিন্তা করি, ওদের হচ্ছে আপনার আইওএস এবং আপনার ওয়াচ ওএস, সো এখানেও আপনি সুইফট ইউজ করে হচ্ছে দুইটা প্ল্যাটফর্মে লিখতে পারবেন। বাট একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে সব প্ল্যাটফর্মের জন্য লিখবেন, এটা মানে জাভাস্ক্রিপ্ট এন্ড HTML5 অ্যাপ লিখতে হবে আপনার, তাহলে ওই যে ওয়েব বেসড কিছু লিখতে হবে। ওয়েব বেসড লিখতে হবে, কারেক্ট, নাইস। হ্যাঁ, এখানে আর কি যারা মোবাইল ডেভেলপার, তারা ওই ওয়্যারেবল অ্যাপ বানাতে গেলে তাদের কি নলেজের র্যাম্প আপের কোনো দরকার কিনা? I think that's what the question is asking. রাইট। সো একজন মোবাইলের অ্যাপ ডেভেলপার, সে যদি এখন একটা ওয়াচের জন্য অ্যাপ লেখা শুরু করে, তার অনেক জিনিস, আসলে কিছু জিনিস হি হ্যাজ টু অর হি অর শি হ্যাজ টু কনসিডার। একটা বড় ব্যাপার হচ্ছে আপনার যে স্ক্রিন রিয়েল এস্টেট। সো এখানে তো আসলে আমরা অনেক ছোট স্ক্রিন রিয়েল এস্টেটে কাজ করতেছি, সো এখানে ডিজাইনটা আসলে ডিফারেন্ট হবে। তারপরে ওয়্যারেবলের ডিভাইসের আসলে দেখা যায় যে দে আর ভেরি লো পাওয়ার ডিভাইস, তো এখানে সিপিইউ ইন্টেন্সিভ কোনো কাজ করা যাবে না, এখানে হেভি কোনো কাজ করা যাবে না। সো আমাকে আসলে যত ধরনের লং পেন্ডিং কাজ থাকবে সেগুলি আমাকে আসলে মোবাইল সাইডে ট্রান্সফার করতে হবে। তো গুগল বা অ্যাপল দুইজনেরই আসলে এই যে ধরেন কম্পেনিয়ন অ্যাপ টাইপের কনসেপ্ট থাকে, যে আমার মোবাইলে হচ্ছে আমার প্যারেন্ট অ্যাপ, আর ওখানে হচ্ছে আমার কম্পেনিয়ন অ্যাপ আমার ওয়্যারেবলে। সো অনেক জিনিস এই দুইটার কম্বিনেশনে এটাকে কাজ করাতে হবে। আচ্ছা, নাইস। আচ্ছা, ফাইনাল কোশ্চেন, হোয়াটস দ্য ফিউচার অফ ওয়্যারেবল টেক? What's the future? Future is still I think it like any other things, it's yet to be seen. But আমার কাছে মনে হয় যে wearable devices is gaining momentum at a tremendous pace. যেমন 2020-এ হয়তো আপনার around 400 million wearables were shipped, which is almost a 60 million jump compared to 2019.
সো দ্য নিডস আর ইনক্রিজিং। সো আপনি চিন্তা করতে পারেন এভাবে যে আপনি আসলে কি কি জিনিস পড়তে পারেন ইন ইউর ডে টু ডে লাইফ। ইউ ক্যান ওয়্যার এ স্মার্ট ওয়াচ অর ফিটনেস ব্যান্ড, স্মার্ট গ্লাস হতে পারে সেটা। তারপরে আমরা পডস ইউজ করি, তাই না, যেটা আমরা আমাদের ফোনের সাথে পেয়ার থাকে। তো তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে আপনার ওই যে আরো কিছু ওয়্যারেবল ক্লোদিং আসবে। তারপরে হচ্ছে এমন কিছু স্যুট আসবে যেগুলি আপনার অ্যাথলেটদের পারফরমেন্স এনহ্যান্স করবে। কিছু কিছু আপনার কি বলে এক্সোস্কেলিটাল টাইপের ওয়্যারেবল আসবে যেগুলি আসলে পারফরমেন্স এনহ্যান্স করে। ধরেন একটা মানুষের 50 কেজি লিফট করতে অনেক কষ্ট হয়, কিন্তু সে এমন একটা জিনিস ওয়্যার করলো যে এটা তার কাছে কোনো ব্যাপারই হলো না। সো এই ধরনের অনেক ধরনের ডিভাইস আমার মনে হয় আসবে। আর ইন টার্মস অফ লাইক টেকনোলজি, এইগুলা তো হার্ডওয়্যার ইজ ইমপ্রুভিং এট এ ভেরি র্যাপিড পেস। সো এগুলি আরো কেপেবল হবে, আরো নতুন নতুন সেন্সর এখানে আসবে। যেমন আমরা ওয়্যারেবল দিয়ে যে ব্লাড প্রেশার মনিটর করতে পারি, এখন ইসিজি মনিটর করতে পারি। এই ধরনের অনেক হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড অনেক জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আরো অনেক ইন্ডাস্ট্রিতে এটা ইউজ স্টার্ট হয়েছে। যেমন ধরেন ফ্লিট ম্যানেজমেন্টে অনেক সময় ড্রাইভারদের ওয়্যারেবল দিয়ে ট্র্যাকিং করা হয়, বা ওয়্যারেবল দিয়ে তাদের ইয়ে করা হয়, জিও ফেন্সিং করা হয়। তারপরে এটা হতে পারে আপনার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড, এগেইন ব্যাংকিং এ হতে পারে ফর মোর সুইফট অ্যাকশনস, হসপিটালে হতে পারে। সো অনেক ইন্ডাস্ট্রিতে ওয়্যারেবলের প্রেজেন্সটা আস্তে আস্তে আমরা দেখা শুরু করবো আমার মনে হয়। আসলে like this is kind of an interesting question. So I'll tell you like two different stories. One of them, যে হচ্ছে we have seen a guy who's kind of paralyzed in USA. I saw that documentary. তারা একটা they have built kind of a walking device for him. So it's a wearable thing, but it gives him support for his whole body, and that has the AI built into it. When he tries to move his muscles, that kind of allows him to walk, which he cannot do otherwise. So that actually is the kind of the future where I think we will see more and more wearable devices are blending into your regular life and into a regular physique. So it becomes part of you, and you can achieve more than what you are supposed to, what you can do otherwise. So human that's like kind of correct. Correct. এবং it becomes kind of like the cybernetic scenario where you have a man and machine working together, and this is happening because আমাদের যে the incorporation of AI technologies with the wearable tech itself, because আমাদের আপনি যে ফার্স্টে বললেন যে we have chips now, যে specifically GPU chips or designed chips for AI that can do a lot of run lot of machine learning algorithms really quickly, which was kind of impossible maybe 10-25 years ago. So now we have that capability to incorporate. Our second thing আমি বলতে চাই is that whoever is watching now, all the viewers, আমাদের যে ক্লাউড টেকনোলজি আছে এখন, যে কগনিটিভ, ফর এক্সাম্পল মাইক্রোসফট আছে কগনিটিভ সার্ভিসেস, এখানে কিন্তু দে হ্যাভ দ্যাট অ্যাবিলিটি টু রান এ লট অফ প্যাটার্ন রেকগনিশন অ্যান্ড মেশিন লার্নিং অ্যালগোরিদমস ফর ইউ। সো মানুষ এখন অনেক নতুন নতুন টেকনোলজি বের করছে যে ওয়্যারেবল টেকটাকে they are using that as kind of a conduit to channel the inputs from your physical surrounding. সেই ইনপুটটা তারা ক্লাউডে পাঠাচ্ছে এবং সেখানে কল দিচ্ছে, এবং ওই যে আমাদের যে ক্লাউড সার্ভিসটা আছে, এআই সার্ভিস মাইক্রোসফটের বা গুগলের, তো সেইটা অ্যাকচুয়ালি ওই এআই এর কাজটা করে রেজাল্টটা আবার ওয়্যারেবল টেকের কাছে ফেরত দিচ্ছে। যেমন একটা ফেমাস এক্সাম্পল আছে মাইক্রোসফটের, একজন ওয়ান অফ দ্য সফটওয়্যার ডেভেলপার্স, হি ক্যান নট সি ভেরি ওয়েল, আর কি তার দৃষ্টিশক্তি কম, সে একটা চশমা তৈরি করে যেটাতে সে ক্লাউড টেকনোলজি কগনিটিভ সার্ভিসের প্যাটার্ন রেকগনিশন এবং ইমেজ রেকগনিশনের সাথে কানেক্ট করে দিয়েছে চশমাটাকে। সো তার চশমাতে সে যখন টাচ করে, সো দ্যাট ফ্রেম টেকস এ পিকচার, it sends it back to Microsoft Cognitive Service AI, and ওই AI সার্ভিসটা তখন এটাকে অ্যানালিসিস করে বলে দেয় into his headphone যে this actually you are looking at a little girl playing with a flower or something like that. So otherwise without this smart glass he cannot see, but with this help of Cognitive Service AI and the simple picture taking capability of his sunglasses, he can see now. So that's the kind of exciting technologies that can be built today. So I think we are kind of
reaching kind of at the end. So lot of great interactions. We are kind of running out of time. A lot of good questions. So we were not able to kind of get to all the questions. So I'll give you the final closing remarks about our the exciting future we have for mobile and tech, and hopefully for all the audience, you would continue to tune into our T3 talk. And it's very exciting to have your input and give us suggestions in the comment box, and we'll hope to see you again. So I'll give you the floor for closing remarks. Thank you, Nobel bhai and Shohoz team for organizing this kind of events. So আপনাদের গত যে দুইটা হয়েছে এটা বোধহয় থার্ড, সো ওইটাও আমি দেখেছি। And the thing that I like is it's technical. So আসলে আমাদের যে অডিয়েন্স যারা টেকনিক্যাল কমিউনিটি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কমিউনিটি আছে, তারাও আসলে স্পেসিফিক টেকনিক্যাল কোশ্চেনই থাকে। যেমন আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করলাম, ওয়েদার যে আমরা নেটিভে যাব না পিডব্লিউ তে যাব। সো আই থিঙ্ক ইটস হেল্পফুল ফর এভরিওয়ান। আর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে knowledge sharingটা across different companies. I like the fact that Shohoz is very open, with what they're doing now and what they want to achieve, এবং তাদের আর্কিটেকচার নিয়ে তারা ওপেন বা সবকিছু নিয়ে ওপেন। সো এই জিনিসটা আমি ওয়েলকাম করি। এবং যারা আজকে আমাদের সাথে ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আসলে আমাদের কিউ এর জন্য টাইম অত ছিল না, সো আমার কাছে মনে হচ্ছিল যে আরো কিছু কোশ্চেন অ্যান্সার করতে পারলে ভালো লাগতো। বাট ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু মি ইন লিঙ্কডইন। So hopefully I can try to give some guidance. Obviously মানে এখানে তো আমরা সবাই লার্ন করি, আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা আছে সবাই লার্ন করি। সো আমারও আসলে অনেক লার্নিং আপনাদের থেকেও থাকবে। সো এই ডিসকাশন করলে এই জিনিসগুলি আরো বেটার বোঝা যাবে। We look forward to that. Thank you very much, and thanks everyone for attending, and hopefully we'll see you again. Thank you and good night.